কিরিটি মাহাতো পুরুলিয়া জেলার রামকৃষ্ণপুর গ্রামে বসবাসকারী ৬৫ ছুঁই ছুঁই একটি মানুষ। প্রধানত ঝুমুর নামক লোকগানকে ঘিরে ৪ দশকের অধিক সময় ধরে তার মগ্ন যাত্রাপথ। মাটির কাছাকাছি শেকড়ের সহজাত উচ্চারণে, যদিও সলতে পাখানোর দিনগুলি মসৃণ ছিল না মোটেও, তবু অনন্ত পরিক্রমায় তিনি অক্লান্ত, শতবাক সহস্র ইশারা। একাধারে এই সঙ্গীতের উপর এই পর্যবেক্ষকের নিজস্ব ব্যাখ্যা, বিশ্লেষণ, বলা চলে ভাবনার নিজস্ব ভুবন কয়েকটি গ্রন্থাকারে প্রকাশিত। অন্যদিকে বিভিন্ন পদকর্তার লিখন ভঙ্গিমা সংগ্রহ ও সম্পাদনার মাধ্যমে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার কাজটিও মনে রাখার মতো। এইসব গবেষণার পাশাপাশি ঝুমুর গানের শিল্পী, সুরকার, প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি আমাদের প্রণম্য। এইরকম মানুষের সান্নিধ্যে আমরা আপ্লুত, আনন্দিত। এই প্রথম ঝুমুর শিল্পী ও গবেষক কিরিটি মাহাতোর মুখোমুখি হলেন কবি দীনেশ কর। বসে আছি আশা পথের ধারে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। বসে আছি আশা পথের ধারে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। ভাদর মাসে আলো বর, আর এই অভাবেতে সুধা ঘর। ভাদর মাসে আলো বর, আর এই অভাবেতে সুধা ঘর। বলে গেছে আসবে করে, এগো বলে গেছে আসবে করে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। বলে গেছে আসবে করে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। গেলে মানুষ পরদেশে, আর কেউ আছে কেউ নাই আসে। এগো গেলে মানুষ পরদেশে, আর কেউ আছে কেউ নাই আসে। সুনীলের চোখে জল ঝরে, দেখো সুনীলের চোখে জল ঝরে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। সুনীলের চোখে জল ঝরে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। লাল মাটি শালবন, আরে গা করে ছম ছম। মন হামার কেমন কেমন করে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। মন হামার কেমন কেমন করে, বেলা ডুবে ডুংরি পাহাড়ে। নমস্কার। নমস্কার। আপনি পুরুলিয়ার মানুষ, হ্যাঁ, এখানে প্রধানত ঝুমুর এবং টুসু গানের স্বর্গভূমিও বলা যেতে পারে, হ্যাঁ। এবং আপনিও হয়তো ধীরে ধীরে জেনেছেন যে এই যে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এই দুটি গান ছড়িয়ে পড়েছে আরও দূর দূর দেশে। তো আজ থেকে প্রায় 4 দশক ধরে আপনি এই ঝুমুর গানের সঙ্গে জড়িয়ে পড়লেন। আমরা জানতে চাইছি সেই প্রাথমিক পর্বটি, যে কীভাবে আপনি জড়িয়ে পড়লেন এই ঝুমুর নামক একটি লোক গানের সঙ্গে আর কি। ব্যাপারটা হচ্ছে যে দুটি গান, ঝুমুর এবং টুসু প্রসঙ্গটা আপনি বললেন, বিশেষ করে ঝুমুর গান সম্বন্ধে। ঝুমুর গান আমি যদিও 40 বছর ধরে বা আমার জীবনের প্রথম থেকে ঝুমুর গানের সঙ্গে আমি জড়িত হয়েছি বা ঝুমুর গান চর্চা করছি, এটা আমার জীবনের কথা। কিন্তু ঘটনা দাঁড়াচ্ছে ঝুমুর গান কিন্তু এরকম কোনো একটি
কম সময়ের বা এই তাৎক্ষণিক কোনো বিষয় নয়। ঝুমুর গান অত্যন্ত একটি প্রাচীন সঙ্গীত, প্রাচীন লোকসঙ্গীত। এই বিশাল জনপদ্য বটেই ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে পশ্চিম রাজস্থান, গুজরাট থেকে শুরু করে সুদূর আসাম, বাংলাদেশ সমস্ত জায়গাতে একমাত্র একটি লোকসঙ্গীত এত ব্যাপক জায়গা জুড়ে প্রচারিত, সেটি হচ্ছে ঝুমুর। সুতরাং শুধু কেবল ভৌগোলিক বিস্তৃতি বা ক্ষেত্র নয়, পরিসীমা নয়, ঝুমুর গান সময়ের দিক থেকে, কালের দিক থেকেও ঝুমুর গান ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটি লোকসঙ্গীত, যার সময়কাল সম্বন্ধে আজও আমাদের কোনো স্বচ্ছ ধারণা বা আমরা জানি না বলতে গেলে। এবং আমরা যারা ঝুমুর গান নিয়ে আজ থেকে 40 বছর আগে এই যে চর্চার মধ্যে আসছি, এর পেছনে একটু কারণ বা ইতিহাস আছে। এই আসার পেছনে যে কারণ বলা যায়, যেটা হচ্ছে যে এখন থেকে ওই 1970, 60-70-এর দশকে সময়কালটাতে এই অঞ্চলের লোকসংস্কৃতি, বিশেষ করে ঝুমুর, ছো, টুসু, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ যে লোকসঙ্গীত, লোকসাহিত্য বা লোকশিল্পগুলি এই অঞ্চলের প্রাণের সঙ্গীত, সেগুলো কিন্তু একটা চরম বিলুপ্তি, চরম বিপন্নতার মুখে ছিল বলা যায়। সেটা বিভিন্ন কারণ আছে, যেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে রাজন্য পৃষ্ঠপোষকতা বা এই লোক সমাজের স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষা দীক্ষা, ধ্যান ধারণা, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার ফলে এখানকার লোক সংস্কৃতির যেটা একটা স্বাভাবিক পরিমণ্ডল ছিল, আবহাওয়া ছিল, সেটার কিন্তু পরিবর্তন ঘটে যায়। যে রাজারা সরাসরি নাচনি, ছো বা লোকসংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতেন, সেটার কিন্তু একবেগ একটা দেওয়াল তৈরি হয়। এই বিপন্নতা থেকে পরবর্তীকালে 60 থেকে 70 দশক, 80-র দশক বা তার পরবর্তী কিছু কাল পর্যন্ত একটা কালচারাল সাইলেন্স, যেটাকে বলা যায়, একটা নীরবতা, সাংস্কৃতিক নীরবতা এখানে একটা অদ্ভুতভাবে অবস্থার তৈরি হয়। এবং সেই সময়টাতে আমরা, তখন আমাদের বয়স বেশি না, 20-22 বছর বা স্কুল কলেজে পড়ি, এই জায়গাটা আমরা অবাক হয়ে দেখেছিলাম যে এক সময় নাচনি খুঁজে পাওয়া যেত না, ছো দল গুণাগুন্তি দু একটা দেখা যেত, ঝুমুর গাওয়ার শিল্পী পাওয়া যেত না। মানে শিক্ষিত মানুষরা, স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষার প্রসার ঘটে, গ্রামে গঞ্জে যারা ঝুমুর চর্চা করতো, যে গ্রাম বা পরিবারে বা লোকসমাজের মানুষ অঙ্গাঙ্গী জড়িত ছিল, সেখানেও যারা নতুন শিক্ষায় নতুন প্রজন্ম আসছে, তারা সরাসরি এই লোক সংস্কৃতির থেকে বিমুখ হয়ে। আপনি লিখেওছেন যে অশ্লীলতা, মানে ঝুমুর গান অশ্লীলতার দায় একটা ফেলানো হয়েছিল, সমাজ থেকে এটাকে ব্রাত্য হিসেবে দেখা হয়েছে। তার মানে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে, ভয়ঙ্কর প্রতিকূল। এবং এই ব্যথা থেকে, বলতে গেলে এই ব্যথা এবং বেদনা থেকে, যে আমার এই লোকসঙ্গীতের ভিতরে যা আমি শুনছি, যেটা মানুষের এত প্রিয় গান, প্রাণের গান, সেটাকে যদি অশ্লীল বলা হয়, যদি উপেক্ষা করা হয়, যদি এটাকে বলা হয় যে না তুমি এটা গাইবে না, তাহলে স্বাভাবিক, মানে আমাদের রক্তে মাংসের যে জিনিস, তার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া বা ব্যথা বেদনা আমাদের মধ্যে ছিল। আরে এর ভিতরে সত্যিই কি এটা অশ্লীল, সত্যি কি এটা খারাপ, এটা কি সত্যিই বাড়িতে গাওয়া যায় না বা শিক্ষিত মানুষের গাওয়া নয় এটা? এই ব্যথা বেদনা থেকে এর প্রতি একটা দ্বিগুণ একটা আগ্রহ এবং দ্বিগুণ একটা মানে কৌতূহল কিন্তু দেখা দেয়। তখনও আমরা জানি না যে সত্যিকারে এটা অশ্লীল সঙ্গীত কিনা, সত্যিকারে এটা নিষিদ্ধ সঙ্গীত কিনা, এ সম্বন্ধে কোনো ধারণা আমাদেরও ছিল না। এবং ভাষার কারণটা এই অশ্লীলতার দায়টা নিতে হয়েছে না, ঠিক, মানে এটা কিন্তু একটা কি বলা যায়, একটা অন্য সংস্কৃতির বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা শিক্ষিত মানুষের সংস্কৃতির চাপ, আগ্রাসন বলা যায়, চাপ, এবং সেটা বলা যায় এর সঠিক মূল্যায়নও ছিল না। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ডক্টর আশুতোষ ভট্টাচার্য ছৌ নাচকে যখন বিদেশে নিয়ে গেলেন বা বিদেশে সম্মানিত হলো, বিদেশে যখন স্বীকৃতি পাইল, তখন আমরা বুঝলাম যে ছৌ নাচ তাইলে একটা নাচ, ছৌ নাচের ভিতরে তাইলে কিছু একটা শিল্প সংস্কৃতি আছে, তাইলে ছৌ নাচটা ছোটো লোকের নাচ নয়। এই যে ব্যাপারগুলো, আমাদের ধ্যান ধারণার পরিবর্তন হওয়া, ঝুমুরের ক্ষেত্রে সেটা হয় নাই। ঝুমুরকে সেভাবে পৃষ্ঠপোষকতা পায় নাই, শিক্ষিত মানুষের সহানুভূতি পায় নাই, গবেষণাও হয় নাই, পঠন পাঠন তো দূরের কথা। আজ আমরা যা দেখছি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ঝুমুরকে নিয়ে চর্চা হচ্ছে, গবেষণা হচ্ছে, খুবই আশাবাদী অত্যন্ত। এবং আমরা সেই অবস্থায় কিন্তু সেই ব্যথা বেদনা থেকেই আমরা দুই বন্ধু, বলতে গেলে তখন শিক্ষিত ছাড়া বলতে তখন আমরা বিএ পাস করেছি বা কলেজে পড়েছি, সুনীল মাহাতো এবং আমি, মাত্র 1 কিলোমিটার পাশাপাশি গ্রাম, 1 কিলোমিটার দূরে আমরা থাকতাম।
দুজনেই একটু সঙ্গীত চর্চা বা লেখালেখির সঙ্গে একটা প্রবণতা ছিলই আগের থেকে, কিন্তু সে পরিবেশ আমাদের ছিল না। আমি কোথাও লিখবো বললেও কোনো পত্রপত্রিকা ছিল না। যাই হোক, এই ব্যথা বেদনা থেকেই আমরা ঝুমুরের জগতে আসি এবং আমরা বলি যে আমরা ঝুমুর গান রচনা করব, আমরা ঝুমুর গাইব। এবং সুনীলদা প্রথম আমাকে পিঁদাড়ে পলাশের বন লিখে আমার বাড়িতে আসে একদিন বিকালে বলল, তুমি দেখো তো, তুমি তো গান টান করো, তাহলে এইটা ঝুমুরে কেমন, এটা লেখাটা কেমন হয়েছে আমার, বা এটা কীভাবে গাওয়া যায়, এর সুর কীভাবে হবে। তো একটাই তোমার প্রতি বলা যে আমাদের ট্রেডিশনাল সুরের যেটা কাঠামো তুমি ঠিক তা রাখো না, আমরা কিছু নতুন সৃষ্টি করি। এ কথা আমাকে বলেছিলেন উনি, যে একটা নতুন ফর্ম তৈরি করা যায় কিনা, ওই ভিত্তি মানে ট্রেডিশনাল রূপটা রাখেই তুমি এটাকে অন্য কিছু করা যায় কিনা। আমি বললাম ঠিক আছে। তা আমি বললাম দাদা এখনই তো আমি গাইতে পারবো না, আমি কালকে আপনাকে আমি শোনাতে পারবো। তো যথারীতি আমি গানটা ভীষণভাবে ভাবতে শুরু করি, মানে কেবলই একটা সুর দেওয়া এই ভাবটা আমার কোনো দিনই ছিল না। আমি কথাটাকে প্রথমে আমার অন্তরে নিই, সেই কথাটার অভিব্যক্তি, তার বিকশিত রূপ সুর কী হবে, সেটা আমার মধ্যে যেটা সাড়া আসে আমি সেটা বলি। তা আমি যথারীতি পরের দিন আমি তাকে শোনালাম পিঁদাড়ে পলাশের বন। তিনি ভীষণ খুশি হলেন যে দারুণ হয়েছে। আবার আশ্চর্যের ব্যাপার, উনি কিন্তু তখন সৃষ্টিতে অত্যন্ত কি বলবো ডগমগ ছিলেন। প্রতিদিন সেদিনও একটা ঝুমুর লিখে আমাকে এনে দেন, পুরুলিয়া কি ঝাঁপ দিবে চলে। আমি বললাম আমি এটা কালকে আপনাকে শোনাবো। এইভাবে প্রতিদিন তিনি একটা ঝুমুর লিখতেন, পরের দিন আমি ওনাকে ওটা শোনাতাম। কন্টিনিউ 1 মাস 30টা ঝুমুর লেখা যখন হলো তখন বললো তাহলে এক বুদ্ধি করা যাক, এগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে। তখন রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তা না থাক, কিন্তু গানটা তো পৌঁছুক শিল্পীদের কাছে। তখন আমরা বললাম তাহলে এক বুদ্ধি করা যাক, চলো পুরুলিয়া আমাদের থেকে 20-25 কিলোমিটার দূরে, প্রেসের সাথেও আমাদের কোনো পরিচয় সেভাবে ছিল না। চলো দেখি না কোনো প্রেস জোগাড় হয়ে যাবে, কত খরচ হবে, টাকা পয়সা তো আমাদের নাই। যাই হোক চলো শুরু করা যাক। আমরা মনের জোরে ওখানে গেলাম এবং সেখানে বাঁশুরি নাম দিয়ে প্রথম তার সেই ঝুমুরের ইয়েটি বার হয়, ঝুমুর গানের সংগ্রহটি। মানে আদি ঝুমুর গানের সংগ্রহ হিসেবে আপনি একটা বইয়ের কথা উল্লেখ করেছেন, যেটা আপনি পেয়েছেন, সেটা কি নাম যেন? সেটা হচ্ছে ঝুমুরি। আচ্ছা, আদি ঝুমুর। এখানে একটা ঝুমুরের তাহলে ইতিহাসটুকু বলতে হয়। আমরা আজ যা সৃষ্টি করছি, সুনীল মাহাতো যে ঝুমুরটি লিখলেন, আমি তাকে আধুনিক যুগের ঝুমুর বলবো। মানে ঝুমুরের এই যে দীর্ঘ সময়কাল ইতিহাস, এই কাল পর্বটাকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করি। একটা প্রাচীন সঙ্গীত, তো তার এই পুরা বৈচিত্র্যটাকে যদি আমরাকে বুঝতে হয়, তার ইতিহাসটাকে যদি আমরাকে অনুধাবন করতে হয়, তাহলে আমরা মোটামুটি 3টা কালে ভাগ করেছি। একটা আদি যুগ, সেটা 1750-এর পূর্বকালের যে ঝুমুরের বৈশিষ্ট্য আঙ্গিক, তার যে রূপ, সেটাকে আমরা আদি ঝুমুর বলছি। 1750 থেকে মোটামুটি 1947 পর্যন্ত, স্বাধীনতা কাল পর্যন্ত মধ্যযুগ বলে আমরা ভাবছি। এবং 47-এর পরবর্তী কালের যেসব কবির আগমন ঘটেছে, তাদের যে রচনা, তাদের যে বিষয় বৈচিত্র্য, তাদের যে সুরের আঙ্গিক উপস্থাপন রীতি, সবটা নিয়ে এটাকে আমরা আধুনিক কালের ঝুমুর বলছি। আদি ঝুমুর থেকে আধুনিক কালের ঝুমুরের তফাৎ অনেক। আপনি যে প্রসঙ্গটা বললেন, যে গীতের সংকলনটা বললেন ঝুমুরি, সেটা আমার খুব ছাত্রকালীন অবস্থায়, আমি যখন ক্লাস 11-12 বা মাধ্যমিক বা স্কুল ফাইনাল স্তরে পড়ি, তখন আমার পড়াশোনার সময় আমার পাশের বাড়িতে লালু মাহাতো বলে একটা লোক ছিল, যে সারাদিন মাঠে ঘাটে কাজ করতো, সন্ধ্যার সময় আসে তার মানে ধারিতে পিঁড়াতে বসে আর গালে হাত নিয়ে এসে ওই আদি ঝুমুর, প্রচলিত ঝুমুরগুলো সে ঘন্টার পর ঘন্টা গাইতো। আর সবই মুখস্থ। আসেছিল ঝোরার রাজা খাইয়ে গেল, মহুল ভাজা রাজা হে গামছাটি দিয়ে রাখো বাঁধা, এই ধরনের গান। এই মাত্র 2 লাইন কি 1 লাইনের গান, কিন্তু কি তার সুন্দর সুর আর তার কি বিষয়, সেখানে ইতিহাসের কথাও বলা হয়েছে। এই ঝুমুরগুলো আমার কানে আমি পড়ব কি, আমার তো টান বেশি ঝুমুরের দিকে। আমি তখন আমার খাতাতে যে অংশগুলো সাদা ছিল, সবটা তো লেখা যায় না, অঙ্ক করেছি তো তার কিছু অংশ তো সাদা থাকে, আমি সেখানে ওগুলো লিখে রাখতাম। খুব মানে অবাক হওয়া ব্যাপার, যখন 20-30 বছর পরে সংগ্রহের নেশাটা সেখান থেকে শুরু। হ্যাঁ, সেখান থেকে শুরু হয়েছে। আপনি যে ঝুমুর সংগ্রহ, আমি বললাম এত সুন্দর গান, কিন্তু এর তো কোনো মূল্য নাই। আমি তো আমার পাঠ্য বই এগুলো দেখতে পাই না, আমার মনে এগুলো দেখা দিত। তো বললাম ঠিক আছে, এখন না আমি তো লিখে রাখি, পরে কিছু করবো এটাও আমি ভাবি নাই তখন। তো লিখে রাখতাম, দেখা গেল সেই খাতাগুলো আমার জোগানো ছিল এবং সেখানে কয়েকশো গান আমার হয়ে গেছিলো। ওই বুড়ায় গাইতো। এখন সে মারাও গেছে। পরবর্তীকালে সেই
গানের সংগ্রহ নিয়ে আমি আদি ঝুমুরের সংকলন, সেটাকে আমি ঝুমুরই বলেছি। কারণ গুরুত্বপূর্ণ একটা কাজ। গুরুত্বপূর্ণ, সে কাজটা পরবর্তীকালে আমার কাছে মহামূল্যবান হয়ে গেছে। সংগ্রহটা অনেকে বলেছেন যে কেউ করে না, এটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা বিষয়। কথাটা হচ্ছে যে আজকের দিনে আমরা ঝুমুরকে যদি সঠিক জানতে চাই, তার আদি রূপটা যদি আমি না জানি, না বুঝি, তার রূপ রস বৈচিত্র্যকে যদি আমি না সঠিক অনুধাবন করতে পারি, তাহলে ঝুমুর সম্বন্ধে আমি কিছু তো সঠিক আমার ব্যাখ্যা আসবে না, গবেষণা হওয়া আদি সম্ভব ঝুমুর না। যে সংগ্রহটা, ওটার থেকে কোনো গান আপনার মনে আছে? এই তো এটাই যেটা বললাম, আচ্ছা। আসেছিল ঝোরার রাজা আর খাইয়ে গেল মহুল ভাজা, রাজা হে গামছাটি দিয়ে রাখো বাঁধা, রাজা হে গামছাটি দিয়ে রাখো বাঁধা, এরকম। আচ্ছা। এগুলো আদি পর্বের গান। আমার বন্ধু রসিকা বুলে দেশে দেশে, দু কাঁধে দু জোড়া মাদল চোখ ঠারে হাসে, এগুলো আদি পর্বে। সেটাতে দেখা গেল যে মাত্র 1 পদ বিশিষ্ট, 2 পদ বিশিষ্ট, 3 পদ বিশিষ্ট, সংক্ষিপ্ত আর কি, সংক্ষিপ্ত এর আকার। মানে তখন মানুষ আদিকালের প্রাচীন সময়ের মানুষ, তারা সাহিত্য রীতিতে, ছন্দরীতিতে এত বিস্তৃত রূপে রচনা করার তাদের ক্ষমতাও ছিল না, আর রচনা রীতিটাও ছিল মৌখিক। একজন আখড়াতে কথা বলছি আর কি, যে ভাষায় কথা বলছি তার মনের ভাবটা কেবল প্রকাশ করছে। আমার বন্ধু রসিকা মানপুরের গদাহাঁড়ি তিতির বনের কাঠে, খাইলে খাইলে বন্ধু সিজে আইলো ভাতে। একটা মেয়ে বলছে মানপুরের গদাহাঁড়ি, মানপুর একটা গ্রাম, সেখানের কুমার, মানে গদাহাঁড়ি হচ্ছে কুমাররা যে হাঁড়ি তৈরি করে, যেটাতে ভাত রাঁধবেও, সেই হাঁড়িটাও গদাহাঁড়ি, তার রূপ রং অত ভালো না। তিতির বনের কাঠে, যে বন থেকে ও কাঠটা সংগ্রহ করেছে মেয়েটা, সেই বনটার নাম হচ্ছে তিতির বন। তিতির একটা পাখি, সেই বনে পাওয়া যায়, বনটার নাম তিতির বন। খাইলে খাইলে বন্ধু সিজে এলো ভাতে। ও রান্না করেছে যে তুমি কোথায় বনে জঙ্গলে কাজ করতে যাবে বা কাটতে যাবে, তুমি ভাত আমি তৈরি করে ফেলেছি, তুমি খাও। এই কথা জীবনের এত সহজ সুন্দর স্বচ্ছন্দ কথা, জীবন থেকে উঠে এইগুলো জীবন থেকে উঠে আছে। এইটা আদি পর্বের ঝুমুরের মূল বিষয়। আজকে আমরা সুনীলবাবুর লেখা, কৃত্তিবাস কর্মকারের লেখা, সলাবত মাহাতোর লেখা বা অনেক আধুনিক কবিদের লেখায় যে ঝুমুরের রূপ দেখতে পাচ্ছি, বিষয় দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু আধুনিক বিষয় নিয়ে বেশি। এই যে আধুনিক সময়ের যে সমস্যা, এই যে বেঙ্গল বলে তুই ছোট, বিহার বলে দূর ওটো, পুরুলিয়া কি ঝাঁপ দিবে জলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে, সাঁওতাল রাজনীতির কথা, সাঁওতালটি বিজলি কারখানা, মেঘের উপর তার টানা, টাটা কলকাতা এটা পাখা চলে। সাঁওতালটি বলছে বিজলি কারখানা হলেও আমার এখানে জমিভূমি গেল, আমি কিন্তু চাকরি পাচ্ছি না, টাটার কলকাতায় পাখা চলছে, ফ্যান চলছে, লাইট চলছে, আমার ঘরে কিন্তু লাইট নেই, ডিবরি জ্বালিয়ে আমি আছি, এই কথা বলছি। মানে এখানে বিষয় পরিবর্তন হচ্ছে, আধুনিক সমস্যার আসছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ ঘটছে, সেটা সব আধুনিক বিষয়। আজকে যেভাবে মানুষ, আজকের বাঁচা জীবনযাপন আমাদের যেটা সমাজ সংকট, যেটা তার প্রতিছবি আসছে, পণপ্রথার উপর আসতে পারে, তো সেগুলো হচ্ছে আধুনিক বিষয়, এগুলোকে আমরা আধুনিক ঝুমুর বলছি। আগে যে আমি প্রশ্নটা করেছিলাম তার উত্তরে ঝুমুর গানের ব্যাপারটা আপনি যখন বলছিলেন, সেখানে আপনি বললেন যে লোকজীবন একটা সময় এইভাবে শুরু হয়েছিল, যে মানুষ যেভাবে বেঁচে রয়েছে, আধুনিক সময়েও মানুষ যেভাবে বেঁচে রয়েছে, সেভাবে ঝুমুর গানগুলো রচিত হয়েছে। এটা নিয়ে আপনার একটা বিশেষ নিরীক্ষাও আছে, মানে একটা নিরীক্ষণ গ্রন্থও রয়েছে। পাশাপাশি আপনি দেখেছেন যে এই যে ভৌগোলিক সীমারেখা, ঝুমুর গানে বিস্তৃতি বহু, মানে পরিসীমাটা বহুদূর। পরিসীমা যেহেতু বহুদূর, তাহলে আমরা জানি যে একটা সময়ের পর বা একটা দূরত্বের পর ভাষা এবং সুরেরও বৈচিত্র্য ঘটে, মানে বিভিন্নতা। এখানে সুরের সাথে ধরা যাক পুরুলিয়ার ঝুমুর গানের সুরের সাথে ঝাড়গ্রামের ঝুমুর গান, হ্যাঁ, বা অন্যান্য যে জায়গার যে ঝুমুর গান, এটা আপনি কীভাবে দেখেছেন আর কি? আমি তো আগে প্রসঙ্গক্রমে বলেইছি যে এটা দেখা গেছে যে ভারতবর্ষের, যদি আমার তো মনে হয়েছে যে ঝুমুরকে জাতীয় লোকসঙ্গীত বলা উচিত। এত বিস্তৃত ভৌগোলিক অঞ্চল জুড়ে ঝুমুর বিস্তৃত, তো স্বাভাবিকভাবেই এত বিরাট ক্ষেত্র জুড়ে যে সঙ্গীত আছে, তার যে বৈচিত্র্য, তার যে বিভিন্ন আঞ্চলিক রূপ থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সেটা আমরা ঝুমুরের ক্ষেত্রেও দেখছি। যেমন আপনি বললেন ঝাড়গ্রামের প্রসঙ্গ, এখানে ঝাড়গ্রাম থেকে সিংভূম এবং ময়ূরভঞ্জ, কেওঁঝর পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলে আপনি আদি ঝুমুরের রূপটা বেশি দেখবেন, যেটাকে আমরা ভাদরিয়া বা পাঁতাশালিয়া ঝুমুরের আঙ্গিক বলছি।
আবার আপনি যখন দেখবেন পুরুলিয়ার দিকে যখন আপনি যাচ্ছেন, তখন ঝুমুরের ক্ষেত্রে কিন্তু তার বিবর্তনের একটা অন্য রূপ আমরা দেখতে পাই, আচ্ছা। যেটাকে আমরা দরবারি বা নাচিনি সালিয়া ঝুমুর বলছি। আপনি এই অঞ্চলে ঝাড়গ্রাম, সিংভূম বা ময়ূরভঞ্জ অঞ্চলে আপনি নাচনি পাবেন না, কিন্তু আশ্চর্যের বিষয় পুরুলিয়া তথা ওই সংলগ্ন অঞ্চলে ঝুমুরের দরবারকে কেন্দ্র করে রাজাদের পৃষ্ঠপোষকতার ফলে ঝুমুর একটা নতুন আঙ্গিক এবং রূপের সৃষ্টি হয়। আচ্ছা। সেটাকে আমরা দরবারি ঝুমুর বা নাচনি সালিয়া ঝুমুর বলছি, যেহেতু দরবারে জিনিসটার সৃষ্টি বা উদ্ভব। হ্যাঁ। এই ব্যাপারটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দরবারে যারা সভাকবি এবং সভা গায়ক ছিলেন, তারা তো আমাদের দেশের মানুষ। তারা ঝুমুর যেমন জানতেন, তেমনি শাস্ত্রীয় তথাকথিত বিষ্ণুপুর ঘরানার যে শাস্ত্রীয় পরিমণ্ডল ছিল সেটা সম্বন্ধেও তারা দক্ষ শিল্পী এবং পণ্ডিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, ওস্তাদ ছিলেন তারা। ফলে ঝুমুর এবং সেই শাস্ত্রীয় সঙ্গীতের একটা অদ্ভুত কি বলবো যুগল মিলন ঘটে সেই দরবারকে কেন্দ্র করে। এবং শুধু সঙ্গীতের নয়, নাচের দিক থেকেও আমাদের আদি ঝুমুরের পাঁতাশালিয়া ঝুমুরের যে ফর্মটা, রূপটা, সেটারও পরিবর্তন করে সেখানে কিন্তু ধুমড়ি বা বাই নাচনি নাচের একটা আঙ্গিক সৃষ্টি হয়। সেখানে অনেক মেয়ে না থেকে মাত্র একজন মেয়ে পুরা আসরে আখড়াতে মাঝে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সে ঝুমুর পরিবেশন করছে, সে নাচ পরিবেশন করছে। এই আঙ্গিকটা সেখানে দরবারেই সৃষ্টি হয়। এবং এই ঝুমুর যারা স্রষ্টা বা সৃষ্টি করেছিলেন এবং নাচ সৃষ্টি করেছিলেন, তাদের অন্যতম স্রষ্টা বলা যায় চেপা মাহাতো এবং সিন্ধুবালাকে। এবং বিশেষ করে কাশীপুর রাজদরবারে মহাকবি ভবপ্রীতানন্দ ওঝা ছিলেন, টিমা ঠাকুরদের যারা কত্থক পরিবারের যারা ছিলেন, তারাও ওখানে এই গবেষণা করেছেন, এই কাজটা করেছেন। এবং বাঘমুন্ডিতে আপনার জগৎ কবিরাজ, রামকৃষ্ণ গাঙ্গুলি এই দরবারি ঝুমুরের চর্চা করেছিলেন, গবেষণা করেছেন, তারা সৃষ্টি করে গেছেন। পাতকুমের রাজ দরবারে সেখানে দুর্যোধন দাস, দীনা তাঁতি, এরকম উদয় কবি, এরকম কবিরা কাজ করে গেছেন। সিল্লি রাজ দরবারে সেখানে আমরা বিনন্দ সিংকে পাচ্ছি, আপনার এরকম আরও বহু কবির কথা বলা যায়। মূলত এই স্বাধীনতার পরবর্তীকালে যখন রাজন্য পৃষ্ঠপোষকতা হারায় বলতে গেলে, তখন কিন্তু তার আগেই বা সেই সময়কালটাতে, স্বাধীনতার সময়কালটাতেই ঠিক এই দরবারি আঙ্গিকটার সৃষ্টি হয়ে যায়। এবং তার এই ধারাটা কিন্তু আমরা পুরুলিয়া বা তার সংলগ্ন অঞ্চলে আজকে ঝুমুর বলতে তারা কিন্তু সেইটাই বোঝে। কিন্তু আপনি ঝাড়গ্রাম বা সিংভূম বা ময়ূরভঞ্জের দিকে যান, তারা দরবারি আঙ্গিকে ঝুমুর, কিন্তু ঝুমুর শিল্পীরাও গাইতে পারে না, এত সেটা জটিল। জটিল অর্থেই বলছি, সেটা অনুশীলন সাপেক্ষ। উদাহরণ দিয়ে আপনি একটু যদি বলতে দরবারি ঝুমুরের একটা যদি আমাকে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতেন। দরবারি ঝুমুর, এই দরবারি ঝুমুর আমি বললাম যে অনেকটা বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব আছে, কীর্তনের প্রভাব আছে। এবং আমার ঝুমুরের তার ভিত্তিটা হচ্ছে কিন্তু আবার ঝুমুর। এখানে দেখুন আবার বিষয়গত একটা ব্যাপার আছে। যেমন আমি বললাম আদি ঝুমুরের যেটা লোকজীবন চিত্র, যেটা লোকজীবনের সরাসরি প্রতিচ্ছবি, সেখানে আমাদের দরবারি যুগে কিন্তু আরও নতুন কিছু বিষয়েরও অনুপ্রবেশ ঘটে, যেটার মধ্যে হচ্ছে রাধাকৃষ্ণ প্রসঙ্গ, রামায়ণ মহাভারত বা পুরাণের বিভিন্ন ঘটনা কেন্দ্রিক বিষয় নিয়ে তারা আবার এই ঝুমুরগুলো রচনা করলেন। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব একটা আমরা লক্ষ্য করি, এবং শ্রীকৃষ্ণ কীর্তনকেও আবার ঝুমুর বলা হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আরও অনেক ব্যাপক দিক আছে। কিন্তু যেমন দরবারি ঝুমুরের একটা উদাহরণ হিসেবে আমি বলছি, হইল অবশ্য বসন্তে রাধা চিতে চিন্তা চিন্তা মনির সদা হইল জর জর কামে কামিনী। হইল অবশ্য বসন্তে রাধা চিতে চিন্তা চিন্তা মনির সদা হইল জর জর কামে কামিনী।
কৃষ্ণের বিরহে রহে না জীবন, কৃষ্ণের বিরহে রহে না জীবন, বলো কি করিব সজনী, হইল জর জর কামে কামিনী, হইল জর জর কামে কামিনী। দেখুন এর আঙ্গিক দেখুন, এর সুর বৈচিত্র্য দেখুন, এর গায়কী রীতি দেখুন, এর মধ্যে আপনি কীর্তনের ছোঁয়া পাবেন, এর মধ্যে শাস্ত্রীয় যে কোনো রাগের আবার প্রয়োগ থাকতে পারে। আবার যদি বলেন সেখানে বাদ্যযন্ত্র হিসাবে বা তার তাল হিসাবে কিন্তু কেবল মাদল বা তবলাই বাজতে পারে, সেখানে কিন্তু আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের কোনো তাল এখানে প্রযোজ্য হবে না। এই যে রূপটা এবং তার ভিত্তিটা কিন্তু ভাব কিন্তু ঝুমুরের সঙ্গেই জড়িত। এইটা নতুন ফর্ম, এটাকে দরবারি আঙ্গিক বলা হচ্ছে। আচ্ছা, এই যে আমি প্রথমেই ওই কথা প্রসঙ্গে বলেছিলাম যে টুসু এবং ঝুমুর, তো এই টুসু এবং ঝুমুর দুটোই তো লোকজীবন থেকে উঠে আসা, মাটি থেকে উঠে আসা, এবং পুরুলিয়ার নিজস্ব বা বিভিন্ন জায়গায় যে একটা নিজস্ব মানুষের সঙ্গীত আর কি, একদম অন্তরের সঙ্গীত। তো এই টুসু এবং ঝুমুরকে মানে কোথায় আলাদা আর কি, মানে কোন জায়গাতে আপনি বিশিষ্ট? হ্যাঁ, এখানে এই বিষয়টা বলতে গেলে আমাদের এখানকার লোকসঙ্গীতের যে পরিমণ্ডল সেটা সম্বন্ধে একটু আমাদের জানা দরকার, যে বৈচিত্র্য। শুধু টুসু না, এই অঞ্চলে আরও অনেক লোকসঙ্গীত আছে, যেমন জাওয়া গীত, অহিরা বা বান্দনা গীত, এবং আরও প্রাসঙ্গিক রহিনের গীত আছে, আপনার আরও নানা রকমের গীত আছে, চাঁচর গীত আছে, উধোয়া গীত আছে, ঘেরা গীত আছে, আরও নানা ধরনের গীত আছে, ডুয়া গীত আছে। তো বিশেষ করে আবার টুসু সঙ্গীত এগুলো হচ্ছে কিন্তু স্বতন্ত্র এই অঞ্চলের এক একটা বিশিষ্ট ধারা, আঙ্গিক বলা যায় লোকসঙ্গীতের। এবং এই লোকসঙ্গীতগুলো এই অঞ্চলের বিভিন্ন পার্বণ বা লোক উৎসব কেন্দ্রিক গীত। যেমন টুসু পরবের যেটা গীত সেটাকে আমরা টুসু গীত বলছি, বান্দনা পরবের যেটা গীত সেটাকে আমরা বান্দনা গীত বলছি, যাওয়া করম পরবের যে গীত তাকে আমরা যাওয়া গীত বলছি। কিন্তু এর সঙ্গে ওই উৎসব বা পার্বণেরই সম্পর্ক আছে। সেই কোনো না, সুরগত দিক থেকে ঝুমুরে হয়তো বিভিন্ন আঙ্গিকের সুর আসে, অনুপ্রবেশ করতে পারে, যেমন বহু নদী আসে যেমন একটা মহানদীতে মিশে, সেটা হতে পারে। ঝুমুর কিন্তু এখানকার সঙ্গীতের মূল স্রোত, সেখানে বিভিন্ন সুরের আঙ্গিক, সুরের প্রভাব, সুর আসে এখানে মিশবে, স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ওগুলো কিন্তু স্বতন্ত্র এক একটা সঙ্গীত। টুসু গানকে আমরা অগ্রহায়ণ সংক্রান্তির দিন থেকে পৌষ সংক্রান্তির দিন পর্যন্তই গাই, তার বাইরে এটা গাওয়া যায় না। মানে এমন ঘটনা ঘটেনি যে একটা গানই দুভাবে গাওয়া হচ্ছে, ঝুমুর হিসেবে একটু এবং টুসু না, সে চলবে না, গাওয়াই যাবে না। তার ছন্দরীতি আলাদা, তার পরিবেশন রীতি আলাদা, তার কি বলা যায় তাল আলাদা, টুসুর তাল আলাদা, সে তালটা ঝুমুরে ব্যবহার করা যাবে না। সুতরাং দুটা স্বতন্ত্র সঙ্গীত। কিন্তু এখানকার যেসব সঙ্গীতগুলো, লোকসঙ্গীতগুলো প্রচলিত আছে সেগুলোর আলাদা বৈশিষ্ট্য আছে, আবার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে ঝুমুর গান সৃষ্টি হতে পারে, সেটা একটা গবেষণার বিষয়। এই যে আবহমান বাংলা গান বা বাংলার যেসব সঙ্গীত আমরা পাচ্ছি আর কি বা শুনছি, তার মধ্যে ঝুমুরও একটি সেই সঙ্গীতের একটা অংশ। তো এই ঝুমুরের সাথে অন্যান্য গানের যে পার্থক্য বা স্বতন্ত্রতা আপনি লক্ষ্য করেছেন, সেটার উপরে যদি একটু আলোকপাত করতেন। খুব ভালো প্রশ্ন, এবং এই সময়ে অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয় বা প্রশ্ন। অবশ্যই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বাংলার যে সীমারেখা, বাংলা সভ্যতা সংস্কৃতির সীমারেখা, যেটা যদি আমরা ভৌগোলিক সীমারেখাই যদি ধরি, তারই তো একটি অংশ তো এই ঝুমুর দেশ। এবং এই অঞ্চলের ঝুমুর গান অত্যন্ত মানুষের প্রাণের সঙ্গীত, এই অঞ্চলের মাটির গান বলা যাচ্ছে। তো সেখানে বড় প্রশ্ন আপনি ভালো করেছেন যে বাংলা সঙ্গীতের সঙ্গে, তার ইতিহাসের সঙ্গে ঝুমুরের সম্পর্ক কি। বিশেষ করে তো আমরা দেখতেই পাচ্ছি এইখানকার এই লালমাটির দেশেই তো শ্রীকৃষ্ণ কীর্তনকে পাওয়া গেছে, এবং তাকে পণ্ডিতরা আবার বলছেন ঝুমুর গানের প্রতি, বা শ্রীকৃষ্ণ কীর্তনকে ঝুমুর গান বলা হচ্ছে। আবার এই অঞ্চলেই ঝুমুর গান আছে, তাহলে তার সম্পর্ক শ্রীকৃষ্ণ কীর্তনকে যদি আমি বাংলা সঙ্গীতের একটি অন্যতম
মধ্যযুগের বিশিষ্ট সঙ্গীত বা সাহিত্য বলি, তাহলে তার সঙ্গে যখন ঝুমুর শব্দটি জড়িত থাকছে, তাহলে ঝুমুর সঙ্গে তার সম্পর্ক, বা অন্যান্য যদি চর্যাপদ পর্যন্তই বলি, মঙ্গল কাব্যের কথাই যদি বলি, তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, সাহিত্য রীতি হোক, ভাষাগত হোক, সঙ্গীতগত, এর খুবই বড় একটা মহত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা দাঁড়াচ্ছে, এইটা আমি ঝুমুর গবেষণা করতে যাই, আমি কিন্তু এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। বিশেষ করে আমি যখন ঝুমুরের কোনো রেগ বা রাগ গাঢ়ুয়া পাই, পাটিয়া মেধা পাই, যেটাকে চর্যাপদে আমি বহু রাগের উল্লেখ পাচ্ছি, যে রাগগুলো চর্যাপদে আছে আবার ঝুমুরে আছে। তো যদি সুর, রাগ মানে তো সুর, তাহলে চর্যাপদে যদি সুর, ঝুমুরের সুর থাকে, ঝুমুরে যদি চর্যাপদের রাগের সুর আমি পাই, তাহলে দুটির মধ্যে সম্পর্ক যে থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার আমি শ্রীকৃষ্ণ কীর্তনকে যখন পাচ্ছি ঝুমুর বলে উল্লেখ করছি আমরা, তাহলে বাংলা সঙ্গীত এবং বাংলা সঙ্গীতের বিবর্তনে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, তার থেকে মহাজন পদাবলী বা বৈষ্ণব পদাবলী বা কীর্তন, বাংলার যা জাতীয় সঙ্গীত বলা হচ্ছে, তার সঙ্গে যে একটা গভীর সম্পর্ক ঝুমুরের থাকবে, এটা আমার মনে দেখা দেয়। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবার চেষ্টা করেছি, গবেষণা করেছি আমার মতো করে। কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা আমি কখনো করি না, প্রতিষ্ঠানের পুরোপুরি আমি প্রতিষ্ঠানে বিশ্বাসই করি না। বিশ্বাস আমার এটা ভুল থাকতে পারে, কিন্তু আমি একাকী নীরব সাধনা আমি পছন্দ করি। সেই দৃষ্টিকোণ থেকে আমি চর্যাপদ নিয়ে ঘাটাঘাটি করি, আমি বাংলা সাহিত্য নিয়ে পড়িও নাই, কিন্তু আমার আগ্রহ, আমার গভীর অনুসন্ধিৎসা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে। এবং তার থেকে আমি আমার একটি বিশেষ গ্রন্থ আছে ঝুমুর চর্যাপদ, যা অত্যন্ত সাড়া জাগাচ্ছে পণ্ডিত মহলে, এবং আমাকে এশিয়াটিক সোসাইটি যারা চর্যাপদ আবিষ্কার করেছিল তারাও আমাকে ডেকেছিল তাদের শতবর্ষ পূর্তি সভায়, সেখানে আমাকে বক্তা হিসেবেই ডেকেছে। আমি আমার মত, আমার কথা আমি বলেছি, এবং তাতে ব্যাপক আমি পণ্ডিত মহলে তার প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি। আমি যে কথাগুলো বলেছি তাতে দেখা গেছে যে চর্যাপদের যে ব্যাখ্যা, চর্যাপদ পদ মানে গীত, চর্যা গীতির যে ব্যাখ্যা এই পর্যন্ত 100 বছরে দেওয়া গেছে, দেখা গেল তার ব্যাখ্যাতেও ভুল আছে। আমি ঝুমুরের থেকে, ঝুমুরের দৃষ্টিতে যখন তাকে ব্যাখ্যা করছি, তখন তার ব্যাখ্যা আলাদা হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে আমি ছোট্ট করে একটু বলছি। দশম যে চর্যা, সেটা হচ্ছে নগর বাড়িহরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাওয়স ব্রহ্মনারিয়া। পণ্ডিতরা বলছেন, সুনীতি চ্যাটার্জি, রাহুল সাংকৃত থেকে আজকের পর্যন্ত গবেষণা বলছে যে নগরের বাইরে ডোমিন তোর বাড়ি, ব্রাহ্মণ এবং নেড়ে তোকে ছুঁয়ে ছুঁয়ে যায়। এইটা ব্যাখ্যা, সরল ব্যাখ্যা। কিন্তু আমাদের ঝুমুরের দৃষ্টিতে, ঝুমুরের কী বলা যায়, সাংকেতিক ঝুমুরের দৃষ্টিতে, তার সহজিয়া সাধনা, দেহতত্ত্ব সাধনার দৃষ্টিতে তার মানে আলাদা হয়ে যায়। গর মানে মানে নয়, গর মানে গুণ করা আমাদের ভাষায়, কে 9 দ্বারা গুণ করলে হয় 81। তোহরি বাড়ি হরে, 12ই হরে, 12 মানে 12, 12 মানে 12 সেখানে হরণ করুন, 69 হয়। তোহরি কুড়িয়া, তার মানে সেখান থেকে আরও 20 মাইনাস করুন, তাহলে 69 থেকে 20 মাইনাস করলে হয় 49। তার মানে হচ্ছে দেহতত্ত্ব সাধনা অনুসারে 49 পবন আমাদের এই দেহে সবসময় প্রবাহিত হচ্ছে, ব্রহ্ম নারীকে ছুঁয়ে ছুঁয়ে। মানে গোটা বিষয়টারই তাৎপর্য অন্য কিছু হয়ে যায়। এবং আমি যদি তার সুর আবার বলি, সেখানেও আমি গাঢ়ুয়া সুরে আমি এটা গাইতে পারি। বাউল ভাবনাও কি সাথে? অবশ্যই, বাউল মানে তো দেহতত্ত্ব সাধনা। বাউল আসিছে কোথা থেকে? চর্যাপদ থেকেই বাউল, একদম। সিদ্ধাচার্য এবং সিদ্ধ যোগিনীদের যে নৃত্যের সঙ্গে গান পরিবেশন, দেহের কথা বলা, দেহ সাধনার গোপন ইঙ্গিতের কথা বলা। আচ্ছা, এই দেহ সাধনার যে গোপন ইঙ্গিতের কথা বললেন, যেটা বাউল গানে রয়েছে, আবার কোন কোন ঝুমুর গানও রয়েছে, একটা যদি আপনি শোনাতেন সেরকম। এই আমাদের ঝুমুরের, হ্যাঁ ঝুমুরে আছে, সরাসরি আছে। কায়া তরুবর পঞ্চমী ডালো, চঞ্চল চিয়ে পই ঠোকালো। কায়া তরুবর, তাতে কি পঞ্চমী ডালো, সেখানে 5 ডাল, কাম ক্রোধ লোভ মোহ থেকে শুধু, এই যে কথা বলা হচ্ছে, সেটা আমার ঝুমুরে আছে। এক তরুবর 3টি শাখা, পঞ্চবক্ষে পত্র আছে লেখা, 3 পুর ছায়া বেপিয়া। 1000 বছর পরে দিনাতাঁতি সিংভূমের সিরুম গায়ে সে লিখছে, এক তরুবর 3টি শাখা, পঞ্চবক্ষে পত্র আছে লেখা। এ ভাবা যায়? একজন মুখ্য সূক্ষ্ম কবি যে স্কুল যায় নাই, যে কলম নিয়ে ঝুমুর রচনা করে নাই, সে কিন্তু সেই কায়া তরুবরের কথা, এক তরুবর 3টি শাখা, পঞ্চবক্ষে পত্র আছে লেখা, সে একই কথা বলছে। আসলে এই দেহ সাধনা, এই সহজিয়া সাধনার পরম্পরাটা আমাদের এই রাঢ়ের
সঙ্গে এই রাঢ় অঞ্চলের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতে জড়িত, জীবনের সঙ্গে সেটা ওতপ্রোতে জড়িত। এই জন্য চর্যাপদের অনুরণন আমি ঝুমুরে খুঁজে পাচ্ছি, আচ্ছা বিষয়টা এখানে। এবং শুধু চর্যাপদ নয়, শ্রীকৃষ্ণ কীর্তন তো পুরোপুরি ঝুমুর গান বলে আমি মনে করি। এই গবেষণা আরও বিস্তৃতভাবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর করা উচিত, এই অঞ্চলের ইউনিভার্সিটিগুলোতে গবেষণা হওয়া উচিত। এগুলো তাহলে নতুন দিক উন্মোচিত হতে পারে। এবং বাংলা সঙ্গীতের এই যে বিবর্তনের সঙ্গে ঝুমুরের কি গভীর সম্পর্ক, সেটা সঠিকভাবে উন্মোচিত হতে পারে। এটা অনেক বিস্তৃত বড় বিষয়, সংক্ষেপে কিছু এতটা বলা যায় না। না আপনি আমরা দুদিন আগে যখন আমরা একটা চায়ের আসরে বসে গল্প করছিলাম, সেখানে আপনি একটা কথা বলেছিলেন, এই যে আমিও সেটা উত্থাপন করেছিলাম, যে এই বিভিন্ন শিল্পীরা যারা একটু জনপ্রিয়, একটা তথাকথিত স্বনামধন্য যেসব শিল্পীরা, তারাও আস্তে আস্তে ঝুমুর গানের দিকে ঝুঁকছেন আর কি। হ্যাঁ, এবং তাতে কি একটা অসুবিধার জায়গা বা ত্রুটির জায়গা হচ্ছে কি, আপনার যে ঝুমুর গানের যে সুর বা ভাষা, হ্যাঁ ভাষা যেমন ঠিকঠাক উচ্চারিত হচ্ছে না, আবার সুরেরও অনেক রকম বিভিন্নতা দেখা দিচ্ছে, কিন্তু গানটা বেশি বেশি মানুষের কাছে যাচ্ছে একটা আশার দিক। তো এটাকে আপনি কিভাবে দেখবেন, এই দুটো দিক, মানে যেটা ত্রুটিগুলো রয়েছে আবার প্রচুর মানুষের কাছেও যাচ্ছে? হ্যাঁ, এই আর কি। এইটা একটা ব্যাপার হচ্ছে যে আমাদের 40-50 বছরের দীর্ঘ প্রচেষ্টার ঝুমুরকে আমরা মানুষের নজরে আনতে পারেছি। এটা প্রথম ধাপেই বলা যায়। হ্যাঁ অবশ্যই। আজকে এই অঞ্চলের ধরুন এই যে সাধুরামচাঁদ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা আমাদের সিধু-কানু বিশ্ববিদ্যালয় পুরুলিয়া, সেখানে ঝুমুরের ছোটোখাটো হলেও সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা একটা প্রশিক্ষণের একটা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটা মানুষের প্রয়োজন বা দাবির ফলেই হয়েছে। এবং ঝুমুরেরও একটা স্বীকৃতি অস্বীকার করা যাবে না। এটা যে একটা শিক্ষার বিষয়, তথাকথিত সমস্ত সমাজ স্তরে একে ছড়ানোর একটা প্রয়োজনীয়তা আছে, সেই দৃষ্টিকোণ থেকে এটা আসছে। মানুষ ও শিল্পীরাও সেখানে, আমার অভিজ্ঞতা আছে, আমি কলকাতা থেকে প্রচুর যারা লোকগান চর্চা করেন শিল্পী যারা, তারা কিন্তু সিধু-কানুতে ভর্তি হয়। 10-12 জন করে প্রতি সেশনে আমি লক্ষ্য করে দেখছি। সেখানে ওরা ঝুমুর শিখতে আসছে। কিন্তু ঘটনা আছে যে কোনো লোকসঙ্গীতের একটা আঞ্চলিক ভাষা, রূপ, আঙ্গিক, উচ্চারণ বৈশিষ্ট্য, সুরের একটা নিজস্ব গতিবিধি আছে, সুরের একটা নিজস্ব অনুভূতি আছে। সেটা কিন্তু কোনো নাগরিক শিল্পী বা বাইরের, এই ভূমির বাইরের, পরিসীমার বাইরের লোকশিল্পী যদি গান করেন, তিনি লোকসঙ্গীতে দক্ষ শিল্পী হতে পারেন, কিন্তু তার সঠিক রূপায়ণ কিন্তু সম্ভব নয়। এটা আমরা বারবার লক্ষ্য করে দেখছি। মানে তাদের মাধ্যমে বেশি বেশি মানুষের কাছে গানটা না, তাদের মাধ্যমে প্রয়োজন শুধু পৌঁছানো নয়, এটা তো তাদের একটা তো বিরাট কি বলা যায়, শ্রোতা আছেই। অবশ্যই তারা তো শ্রোতা, তার হয়তো লক্ষ লক্ষ শ্রোতা আছে। যখন সে কোনো একটা ঝুমুর গানকে তাদের কাছে পরিবেশন করছে, সেখানে ভুল ত্রুটিটা বড় জিনিস নয়। তার সুকণ্ঠ, তার উপস্থাপনা, তার জনপ্রিয়তা গানকেও সেখানে পৌঁছাচ্ছে। কিন্তু আমি তাকে বিশুদ্ধ বলবো, এটা হতে পারে না। বা ঝুমুর গানের যে তাতে ক্ষতি হচ্ছে না তাও বলবো না, ক্ষতি হচ্ছে। তার একজন বিশিষ্ট শিল্পী, একজন বিশিষ্ট মানুষ যদি ঝুমুরকে বিকৃত রূপটাকে সঠিক বলে, তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবেই। গোটা সমাজে তার একটা অন্য ইতিহাস রচিত হচ্ছে। ঝুমুর গানের একটা অন্য রূপ এখানে নাগরিক সমাজে আমরা দেখতে পাচ্ছি। সেটা প্রকৃত ঝুমুর গানের ক্ষেত্রে একটা বাধা, একটা কি বলা যায়, এটা অনেক ক্ষতিকারক দিক আছে। কিন্তু যারা এই ঝুমুর দেশের মানুষ, যারা ঝুমুরের রস বুঝে, যারা ঝুমুরের সুর তাদের রক্তে মাংসে আছে, উঠে এসেছে, বা যারা শ্রোতা, তারা কিন্তু আসলটা ছাড়া নকল নেবে না। এটা একটা ঘটনা। ভালো এবং মন্দ দুটা দিকেই আছে। আমি বিশ্বাস করি সেই ভালো দিকটা বাঁচবে, এই বিষয়ে সন্দেহ নেই। আমাদের আরও একটা কথা উঠেছিল একবার, যে ওই যে পিঁদাড়ে পলাশের বন গানটিকে নিয়ে, যিনি সুনীল মাহাতোর লেখা যে গানটি, হ্যাঁ সেখানে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি সেই গানটি সুরারোপ করেছেন। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে গানটা আমাদের এই সময়ের যারা তরুণীরা, তারাও গানটার সাথে মানে নিজেকে কানেকশন বা সংযুক্ত করতে পারছেন। কিন্তু এটা কি আপনাকে একটু দুঃখ দেয় না, যে সেখানে অনেকেই জানেন না যে গানটার রচয়িতাকে, আবার অনেকে জানেন না যে কে এই গানটি সুর করেছেন? এটা কিন্তু গানটা যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা অন্যান্য গানের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যারা স্রষ্টা তাদের পরিচয় কেউ জানছে না, তাদের ইতিহাস মোহিনী চৌধুরীর মুক্তির মন্দিরের সোপানতলে, বা অরুণ চক্রবর্তীর কি গানটা লাল পাহাড়ির দেশে যা,
এইটা কিন্তু সত্যি এটা আমি সুরকার হিসেবে ভাবি এক দুঃখ, অবশ্যই দুঃখজনক একটা বিষয়। এত বড় একটা যা সৃষ্টি, সেই কবির স্বীকৃতি দরকার, তার সম্মান দরকার, এটা তো ইতিহাসও। সুতরাং তাকে অস্বীকার করে হয় না। আমি চর্যাপদকে যখন পড়বো, জানবো, গোটা আমার বাংলা সঙ্গীতের ইতিহাসের আদি রূপটা যদি চর্যাপদ হয়, তার কবিকে তাকেও আমাকে জানতে হবে, তা নাহলে তার সম্পূর্ণতা আসতে পারে না। তো ঝুমুর গানের একটা যে নতুন প্রবাহ তৈরি হয়েছে, ঝুমুর গানের এত যে একটা আলোড়ন, এত যে একটা দিক আজ সৃষ্টি হয়েছে, সে আমি বলবো তার সূচনা পর্বের অন্যতম একটি গান ছিল এই পিনাড়ে পলাশের বন। তার কবি হচ্ছেন সুনীল মাহাতো। তার যে সৃষ্টিকে আমাকে স্বীকার করতে হবে, তাকে আমাকে স্মরণ করতে হবে, তাকে মান্যতা দিতে হবে। তার সঙ্গে আমি নিশ্চয়ই আমি নিজের বলছি বলে বলছি না, কিন্তু এই সুরটি যে মানুষকে বিমোহিত করেছে এ বিষয়ে তো সন্দেহ নাই। সুতরাং তার কৃতিত্ব যদি আমার সামান্যতমও থাকে, তাহলে তার স্বীকৃতি আর মান্যতা আমাকে দেওয়া উচিত, এবং অনেকে দিয়েওছেন। আমি নচিকেতা যখন রেকর্ডিং করে, বিশিষ্ট শিল্পী নচিকেতা, হ্যাঁ কলকাতার নচিকেতা যখন রেকর্ডিং করে, এটা করেছি রেকর্ডিং পিনাড়ে পড়ে, আমাকে ফোন করেন উনি, বললেন দাদা আপনার অনুমতি চাইছি, এবং সেখানে আপনার নামও থাকবে, নামও আছে তার ক্যাসেটে। তো অনেকে করেন, অনেকে আবার এগুলো প্রয়োজনেই মনে করেন না। বেশিরভাগ মানুষ আমাকে এমন একজন শিল্পী বলেছিলেন যে আমার স্যার আমি এই আপনার এই গানটা গাহি প্রায় 1 কোটি মানুষ শুনেছে গানটা। তা বললাম খুবই আনন্দের বিষয়, আমার কাছেও সেটা খুবই আনন্দের, কিন্তু বলছেন যে আমি দুঃখিত যে আমি জানতাম না আপনি শুটটা করেছেন। তো সেটাও আমার কাছে একটা প্রচণ্ড দুঃখের বিষয়। এটাই আমি বলতে চাইছিলাম। দীর্ঘদিন ধরে আপনি প্রায় আমরা কথা প্রসঙ্গে আলোচনা এসেওছে যে 40 বছর ধরে বা তার একটু অধিক সময় ধরে আপনি ঝুমুর গানের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং ঝুমুর গান সংগ্রহ করেছেন, ঝুমুর গান গেয়ে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, অনেক অনেক ঝুমুর গানের আপনি সুর দিয়েছেন। তো ভবিষ্যতে ঝুমুর গানকে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা ঝুমুর গানের সমৃদ্ধির জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানতে চাইছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে মানুষকে আমরা সচেতন করতে পারিছি, এবং সে শুধু মানুষ নয়, আমাদের বার্তা আমরা প্রায় বর্তমান শাসক গোষ্ঠী বা প্রশাসনের কাছ পর্যন্ত কিন্তু আমাদের বার্তা পৌঁছেছে, এ বিষয়ে সন্দেহ নেই। কারণ এই অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন এটার কোর্স চালু হয়েছে বা প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, তখন মানতে হয়, এবং শিল্পীদেরও শিল্পী ভাতা, আজকে শিল্পী পরিচিতি কার্ড দেওয়া যেটা সরকারের, এটাতে প্রমাণিত হয় যে অন্ততপক্ষে পুরা লোক সংস্কৃতি জগৎ, লোকশিল্পীদের এবং ঝুমুরকে স্বীকৃতি বা মান্যতার একটা পর্যায় বা একটা দিক আজ প্রতিষ্ঠিত, এই বিষয়ে সন্দেহ নাই। কিন্তু এইটা কিন্তু প্রাথমিক পর্ব। ঝুমুরকে বাঁচাতে গেলে এত মহান, এত ইতিহাস সমৃদ্ধ একটা সঙ্গীতকে, এত অসাধারণ সমৃদ্ধ একটা সঙ্গীতকে, ভারতীয় তথা বাংলার সভ্যতা সংস্কৃতির, শিল্প সংস্কৃতির অন্যতম যে একটা ধারা, কলা, এটাকে বাঁচানো যেমন প্রয়োজন, বাঁচাতে গেলে এখন কিন্তু কিছু আমাদের করণীয় আছে। সে করণীয়টা আমার ব্যক্তিগত মানুষ থেকে, সমাজ থেকে প্রশাসন পর্যন্ত সর্বস্তরের একটা ভূমিকা আছে। সেগুলো কিন্তু সব জায়গায় কম বেশি শুরু হয়েছে, সন্দেহ নাই, তবে আরও সেটা হওয়া প্রয়োজন। আমরা ভাবনা চিন্তা যেমন করছি, তেমনি আজ এই অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রশিক্ষণ হোক, সেখানে আবার গবেষণাও হোক। ঝুমুর একটা তো অনেক প্রাচীন সাহিত্য, প্রাচীন সঙ্গীত, প্রাচীন শিল্পকলা, তার অনেক গভীর দিক আছে, সেগুলো আলোচিত হোক। ঝুমুরের সঙ্গে যখন আমি দেখতে পাচ্ছি চর্যাপদের সম্পর্ক, শ্রীকৃষ্ণ কীর্তনের সম্পর্ক, মঙ্গল কাব্যের সম্পর্ক, কীর্তনের সম্পর্ক, বাউলের সম্পর্ক, মানে বাংলা সাহিত্য সঙ্গীতের সবটার সঙ্গে ঝুমুর জড়িত। তাইলে যদি জড়িত থাকে, তাইলে আমাকে তো বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত, বাংলা সংস্কৃতি, শিল্পকলা পাঠ্য বা জানতে গেলে, বাংলা সঙ্গীতের ইতিহাস জানতে গেলে, বাংলা সঙ্গীত নিয়ে আমি যখন ডিগ্রি নিব, যখন আমার পঠন পাঠন হবে, তখন ঝুমুর বাদ দিয়ে হতেই পারে না, হতেই পারে না। সুতরাং অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পাঠ্যের সঙ্গে, বাংলা সংস্কৃতি পাঠ্যের সঙ্গে, সঙ্গীতের পাঠ্যের সঙ্গে ঝুমুরকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং শুধু তাই না, আরও এর সংরক্ষণ, এই যে প্রাচীন ধারাগুলি আছে সেগুলো আজ বিলুপ্ত হচ্ছে, তার সুর বিলুপ্ত হচ্ছে, তার তাল বিলুপ্ত হচ্ছে। ঝুমুর একাডেমি হওয়া উচিত,
এত বড় একটা সঙ্গীত, এত বড় একটা নৃত্য জগৎ, তার সাংস্কৃতিক জগৎ, তার একটা আলাদা একাডেমি হওয়া উচিত। সেখানে তার সংরক্ষণের সমস্ত ব্যবস্থা করা উচিত এবং শিল্পী সমাজকে সহযোগিতা করা উচিত। সমস্ত ক্ষেত্রে এখানে সরকারের একটা খুব বড় ভূমিকা আছে এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মানুষেরও কিন্তু এই বিষয়ে অগ্রণী ভূমিকা আছে বলে আমি মনে করি। সমস্ত জায়গায় ঝুমুরকে স্থান দেওয়া হোক, ঝুমুরের ভিতরে অন্তর্নিহিত বিষয়বস্তুকে আজ আমরা জানার চেষ্টা করি, ঝুমুর নিয়ে গবেষণা হোক, লেখালেখি হোক, সংগ্রহ হোক, তাকে সংরক্ষণের ব্যবস্থা হোক। তাইলে ঝুমুর আশা করি আগামী দিনে রক্ষা তো পাবেই, ঝুমুরকে সঠিকভাবে আমরা বাংলা সভ্যতা সংস্কৃতিকে, এই অঞ্চলের সব কিছুকেই আমরা ঝুমুরকে নিয়ে জানতে পারবো, বুঝতে পারবো এবং তাতে সার্বিক মঙ্গল হবে। এই ঝুমুর গানকে একটা বিশেষ মর্যাদা বা সমৃদ্ধির জায়গায় বা সংগ্রহের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরেকজন মানুষও কাজ করেছেন বা অন্যান্য অনেক মানুষ কাজ করেছেন। তার মধ্যে একটা নাম আমাদের কাছে খুব পরিচিত, তিনি হচ্ছেন সুভাষ রায়, ওনার বাড়ি চেলিয়ামেতে। তো এই প্রসঙ্গটা যদি অবতারণ করে, আরও কারা যুক্ত রয়েছেন এই গবেষণার কাজে? হ্যাঁ, আমি ঝুমুর গানের চর্চা বা গবেষণার সূত্রে বা ঝুমুর গান পরিবেশনের সূত্রে আমি এই অঞ্চলে প্রায় সমস্ত যারা ঝুমুর গান নিয়ে কাজ করেছেন বা করে চলেছেন আজ পর্যন্ত, তাদের অনেকের সাথেই আমি ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কিত বলা যায়। সুভাষদা আমার অত্যন্ত ঘনিষ্ঠ দাদার মতো এবং ঝুমুর গবেষণার আজকে উনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন ঝুমুরের উপরে। এর পেছনেও আমার একটু অবদান ঠিক না, আমি বলবো আমার প্রেরণা ছিল যে দাদা আপনি যখন করবেন তখন ঝুমুর নিয়েই করুন। লোকসংস্কৃতির বিষয় আসতেই পারে কিন্তু ঝুমুর গানটা নেন, কারণ ঝুমুরের গুরুত্ব অনেক বেশি। একটা প্রতিষ্ঠান আছে, লোকসংস্কৃতি কেন্দ্র আছে, সেটা প্রতিষ্ঠান করেছেন, এটা তার মহান কীর্তি, কোনো সন্দেহ নাই। সুভাষ দাস শুধু গবেষক নন, ঝুমুর কবিও। তিনি অনেক ঝুমুর গান লিখেছেন, ঝুমুর গানের বই প্রকাশ করেছেন। এই কয়েকদিন আগেই তার সংস্কৃতি কেন্দ্রে আমি ঝুমুর পরিবেশন করে আসছি। আরও দু একটি উল্লেখযোগ্য নাম যারা, এবং এই সঙ্গে নিঃসন্দেহে আমি ঝুমুরের উপর ভালো কাজ করেছেন ডক্টর বীণাপানি মাহাতো। আচ্ছা, তার বাড়ি জামশেদপুরে, যদিও এটা তো ঝুমুর দেশেরই অঙ্গ। তিনি কিন্তু এটার উপরই পিএইচডি করেছেন, ঝুমুরের স্বরলিপি করেছেন, ঝুমুরের নিয়ে অনেক লেখালেখি করেছেন। এবং আমি বিশেষ করে জানি তার পাশেই রায়রংপুরে ছিলেন গিরিশ মহন্ত বলে এক ভদ্রলোক। তিনি ঝুমুরের উপর যে গবেষণার কাজটা বিশেষ করে করেছিলেন, তিনি পথপ্রদর্শকেই বলা যায়। ওখানে ভোলানাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের পুরুলিয়াতে, তিনিও অনেক কাজ করে গেছেন, ঝুমুরের উপর মূল্যবান মতামত দিয়ে গেছেন। কিন্তু এই প্রাতঃস্মরণীয় ব্যক্তি এরা ঝুমুরের বিষয়ে গবেষণার ক্ষেত্রে অন্তত বলতে পারি বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঝুমুরকে পৌঁছানোর যে তাগিদ বা যে প্রচেষ্টা, সেখানে এই মানুষগুলির ভূমিকা অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সুভাষদা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখনও করেই চলেছেন। ঝুমুরকে নিয়েই উনিও ঝুমুরকে নিয়ে পড়ে আছেন বলতে গেলে। তার লোকসংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে প্রতি বছর উৎসব করেন, ঝুমুর গানের সেমিনার হয়, নানাভাবে তিনি ঝুমুরের সেবা করে চলেছেন। কিরিটবাবু, এতক্ষণ এই দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সুনীল মাহাতোর সেই পিনাড়ে পলাশে বন গানটার কথা উল্লেখ করেছিলাম। তো আমরা চাইছি যে এই গানটির মাধ্যমে আমাদের এই সাক্ষাৎকারটি শেষ হোক এবং ভবিষ্যতে হয়তো আবার কোনো সময় আমরা মিলিত হব। খুব ভালো, মানে ঝুমুরের অনেক কথা হলো, অনেক প্রসঙ্গের আলোচনা হলো, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে যে ঝুমুরটিকে নিয়েই এই ঝুমুরের জগতে বলতে গেলে প্রবেশ করেছি, সেই গানটি দিয়েই শেষ হোক তাহলে। আর গানটি আজ সবার কাছেই প্রিয় গান, খুব জনপ্রিয়, সুতরাং সেই বার্তাই যাক। পিঁদাড়ে পলাশের বন আর পালাবো পালাবো মন, পিঁদাড়ে পলাশের বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে এগো, নেংটি ইঁদুরে ঢোল কাটে, কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, নেংটি ইঁদুরে ঢোল কাটে এগো, নেংটি ইঁদুরে ঢোল কাটে, কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে। আমার বন্ধু রাধিকানা বাড়ির পথে আনা গোনা,
আমার বন্ধুরা দিকানা বাড়ির পথে আনা গোনা ভেনি সৈরায় উঠে ধান কুটে এগো ভেনি সৈরায় উঠে ধান কুটে কুটে হে বতরে পিরিতি ফুল ফুটে ফুটে হে বতরে পিরিতি ফুল ফুটে আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করিব সাঙ্গা আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করিব সাঙ্গা দেখি কেমন খাটে কি না খাটে এগো দেখি কেমন খাটে কি না খাটে খাটে হে বতরে পিরিতি ফুল ফুটে সুনীলের বটে জুড়া দেখি সে ভৈরব খুড়া সুনীলের বটে জুড়া দেখি সে ভৈরব খুড়া দিস নাবো ধুলা পরের ভাতে এগো দিস নাবো ধুলা পরের ভাতে ভাতে হে বতরে পিরিতি ফুল ফুটে পিঁদাড়ে পলাশের বন পালাবো পালাবো মন নেংটি ইঁদুরে ঢোল কাটে এগো নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে বতরে পিরিতি ফুল ফুটে।